আচ্ছা দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। একথা আমরা সকলেই উপলব্ধি করি যে মেডিকেল শিক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে বড় পরিবর্তন হচ্ছে। নতুন প্রযুক্তি এবং নতুন জ্ঞান যেমন সংযোজন হচ্ছে, তেমনি যে কোনো দেশের প্রেক্ষাপটেই এই নতুন জ্ঞানকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন দেখা দিয়েছে। আমরা আজকে আলাপ করব বাংলাদেশের যে মেডিকেল শিক্ষা সেটি কিভাবে আন্তর্জাতিকভাবে সংযুক্ত হচ্ছে এবং আমাদের দেশে কি পরিবর্তন দরকার এই প্রসঙ্গে। আমাদের আলোচ্য বিষয় মেডিকেল শিক্ষার আন্তর্জাতিক যোগাযোগ। এ বিষয়ে কথা বলার জন্য তিনজন অতিথি আমাদের সাথে আজকে যোগ দিচ্ছেন। আমরা তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে আছেন ডাক্তার তাজবিরুল ইসলাম। তিনি প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও ট্রাস্টি, প্ল্যানেটারি হেলথ একাডেমি পিএইচএ। তিনি ক্লিনিক্যাল সহযোগী অধ্যাপক, শিকাগো মেডিকেল স্কুল, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন, যুক্তরাষ্ট্র, এবং তিনি মেডিকেল ডিরেক্টর, বক্ষব্যাধি ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ, নর্থ ওয়েস্টার্ন মেডিসিন, যুক্তরাষ্ট্র। ডাক্তার তাজবিরুল ইসলাম, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন তরুণ চিকিৎসক, ডাক্তার সাব্বির আহমেদ ওসমানী। তিনি প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ, IFMSA। অভিনন্দন এবং স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হচ্ছেন অনলাইনে প্রজ্ঞা পারমিতা রায়। তিনি সেক্রেটারি জেনারেল, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, IFMSA। প্রজ্ঞা পারমিতা রায়, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমি প্রথমে ডাক্তার তাজবিরুল ইসলাম আপনাকে দিয়ে শুরু করি। আমরা মেডিকেল শিক্ষার আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ে কথা বলবো। আপনি বাংলাদেশে পড়াশোনা করেছেন এবং তারপর যুক্তরাষ্ট্রে খুব সফলতার সাথে দীর্ঘদিন ধরে চিকিৎসার সাথে যুক্ত আছেন, শিক্ষার সাথে যুক্ত আছেন সেখানে। এবং একটি বড় উদ্যোগ বাংলাদেশের প্রেক্ষাপটে বলবো যে প্ল্যানেটারি হেলথ একাডেমি, এই উদ্যোগটির আপনি প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট। আপনার সাথে আরও বেশ কয়েকজন বাংলাদেশি প্রথিতযশা সন্তান যারা বিদেশে খুব সফলতার সাথে কাজ করছে, তারাও যুক্ত আছে এখানে। এই অভিজ্ঞতার প্রেক্ষাপটে আপনি যদি একটু বলেন যে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই যে মেডিকেল এডুকেশন, সেখানে কি ধরনের পরিবর্তন এখন আসছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য, ধন্যবাদ চ্যানেল 24-কে। সো আসলে আমাদের মেডিকেল কারিকুলাম, যেটা নিয়ে আমরা অনেক দিন ধরে কথা বলছি, আসলে ওয়ার্ল্ড ওয়াইড। ইভেন আমিও দেখেছি আমার প্র্যাকটিস যখন আমি শুরু করলাম ইউএসএতে অ্যাজ এ কনসালটেন্ট ইন 2008-এ, আর এখন 2024-এ আই ক্যান সি লট অফ চেঞ্জেস। এই চেঞ্জেসটা কী, মানে আমি যে খুব সংক্ষেপে বলি, আমাদের এখন ডাইডেক্টিক সেশন আর চলা যাবে না। মানে আমরা আগে খুব লেকচার বেসড ট্রেনিং দিতাম, সারাক্ষণ লেকচারের পর লেকচার দিতাম, এবং ওয়ান ওয়ে ট্রাফিক ছিল। মানে শিক্ষক বলে যেত, স্টুডেন্ট কি বুঝলো না তাদের ফিডব্যাকটা আমরা নিতাম না। আমার চোখের সামনে দেখলাম প্রায় 2014-র দিকে আমাদেরকে বলা হলো, যারা আমরা মেডিকেল স্টুডেন্টকে পড়াই ওখানে, যে আমাদেরকে এখন ডাইডেক্টিক থেকে সরে এসে মোর প্র্যাকটিক্যাল অ্যান্ড ক্লিনিক্যাল ওরিয়েন্টেড হতে হবে। মিনিং ওরা ফার্স্ট ইয়ার থেকে আমাদের সাথে অ্যাটাচ থাকে এবং তারা আমাদের সাথে ঘুরে পেশেন্টের সামনে আলাপ করা হয়। মানে তারা পেশেন্ট দেখে এবং এটা নিয়ে আমরা আলাপ করি। এবং আমাদের ট্রাস্ট মি, আমি 2008 থেকে 2014-তে যতটা লেকচার দিয়েছিলাম ওই দেশে, আর 2014 থেকে 2024, 10 বছরে তার অর্ধেকও দিনে এবার। তো আমাদের পড়া হয় প্রায় 25% আমরা লেকচার বেসড, 75% হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড হয়ে গেছে। এবং এটা কনসেপ্টটা হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে পেশেন্ট সেন্টার্ড কেয়ার, পেশেন্টকে মাঝখানে রেখে আমাদের পড়ালেখা করতে হবে। দে আর দ্য বস, এবং তাদেরকে রেখে আমাদের করতে হবে। আর নাম্বার 2 হচ্ছে স্টুডেন্ট সেন্টার্ড কেয়ার, মানে স্টুডেন্ট কী চায়, আসলে স্টুডেন্ট কীভাবে পড়তে চায়, তারা কি বুঝলো, তাদের ফিডব্যাক, মানে স্টুডেন্ট টিচার রিলেশনশিপে বিল্ড আপ করার জন্য এই কারিকুলামটা, যেটার নাম বলা হচ্ছে এখন কম্পিটেন্স বেসড মেডিকেল এডুকেশন। সো ইন সামারি, এটা পেশেন্ট সেন্টার্ড অ্যান্ড স্টুডেন্ট সেন্টার্ড একটা কারিকুলাম হবে, এবং যেখানে এমফাসিস দেওয়া হবে হচ্ছে মোর প্র্যাকটিক্যাল দেন ডাইডাক্টিক। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর তাজবিরুল ইসলাম। এই বিষয়ে পরে একটু আলাপ করব যে আপনি তো দুটো সিস্টেম একেবারে চোখের সামনে দেখেছেন, নিজে পড়াশোনাও করেছেন, এই আমাদের কনভেনশনাল যে সিস্টেম যেটা ছিল এবং এখন নতুন পদ্ধতিটা দেখছেন, এটার প্রোজ অ্যান্ড কন যেটা, সেটা নিয়ে পরে একটু কথা বলবো। আমি আসি ডাক্তার সাবির ওসমানী আপনার কাছে। খুব সম্প্রতি আপনি MBBS শেষ করেছেন, অভিনন্দন জানাই। সেখানে এই যে নতুন যে ধারাটার কথা বললেন ডক্টর তাজবিরুল ইসলাম, আপনার অভিজ্ঞতায় কি দেখছেন? বাংলাদেশে কি, আমি আশা করছি না যে একেবারে পুরোপুরি আমাদের ওরকম হয়ে যাবে, কিন্তু এখানে কি পরিবর্তনের কোনো ছোঁয়া এসেছে, কোনো সূচনা আছে কিনা এখানে?
প্রথমত ধন্যবাদ জানাবো আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। চ্যানেল 24-কে ধন্যবাদ। স্যার যেটা বললেন যে আসলে পরিবর্তন তো অবশ্যই প্রয়োজন। আমার কাছে মনে হয় আমাদের রিসেন্টলি আমাদের যে কারিকুলাম, আমাদের কিন্তু MBBS এর যে কারিকুলামটা থাকে সেটা খুব রিসেন্টলি চেঞ্জ করেছে। সো এখন একটা নতুন একটি মাধ্যম বা নতুন একটি সূচনা তারা তৈরি করেছেন, ইন্টিগ্রেটেড এডুকেশন সিস্টেম বা ইন্টিগ্রেটেড টিচিং মেথড। এখানে তারা যেটি করছেন যে আমরা জেনারেলি যেটা হতো যে আমরা ফার্স্ট ইয়ারে প্রথমে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি পড়তাম, পরবর্তী ইয়ারগুলোতে আমরা প্যাথোলজি, মাইক্রোবায়োলজির সাথে পরিচিত হতাম, তারপর সেটার মেডিসিন কিংবা সার্জারি সম্পর্কে আমরা একটু অবগত হতাম পরবর্তী ইয়ারে। এখন যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে সেটি হচ্ছে যে একই সাথে একই ক্লাসের মধ্যেই একটা স্পেসিফিক সিস্টেমের অ্যানাটমি, ফিজিওলজি, একই সাথে প্যাথোলজি এবং মেডিসিন এবং সব কিছু নিয়ে আলোচনা করা হচ্ছে, অর্থাৎ জিনিসগুলোকে কানেক্ট করার চেষ্টা করা হচ্ছে। তো এই ধরনের উদ্যোগ গ্রহণ করাটা অবশ্যই আমরা সাধুবাদ জানাচ্ছি। এবং একই সাথে স্যার যেটি বললেন যে প্র্যাকটিক্যাল বেসড এডুকেশন সিস্টেমের উপর জোর দেওয়া হচ্ছে, তবু আরও অনেকগুলো পরিবর্তন আমরা মনে করি করা আছে বা স্কোপস আছে, বাট এই যে শুরুটা হয়েছে এটাকে আমরা স্বাগতম জানাতে পারি। এবং আমার কাছে মনে হচ্ছে যে আরও কয়েকটা বিষয় খুব ভালো এডিশন এসেছে। লেকচার বেসড পড়াশোনার পাশাপাশি এখন ওয়ার্ডেও আমরা জোর দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদের। তবুও আমার কাছে মনে হচ্ছে যে লেকচারের একটা আধিক্য আমরা আমাদের এডুকেশন সিস্টেমে দেখতে পাচ্ছি এবং আমরা খুব স্বাভাবিকভাবে বিভিন্নভাবে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি এবং সকলেই বলছে যে আসলে লেকচারের যে আধিক্যটা সেটা আসলে কমা উচিত। তবে আমরা মনে করি বাংলাদেশের যে মেডিকেল এডুকেশন সিস্টেম সেটা আসলে পরিবর্তনের দিকেই আগাচ্ছে, যেটা একটা পজিটিভিটিকেই ইঙ্গিত করছে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সাব্বির আহমেদ ওসমানী। প্রজ্ঞা পারমিতারা, আপনার কাছে আসলাম। আপনি এবং ডক্টর সাব্বির ওসমানী দুজনেই যে প্রতিষ্ঠানটিকে বা যে সংগঠনকে রিপ্রেজেন্ট করছেন আজকে, সেটি হচ্ছে IFMSA, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এই যে সংগঠনটির সাথে আপনাদের সংযোগ, আমরা আজকে যেটা আলাপ করছি যে মেডিকেল শিক্ষার আন্তর্জাতিক যোগাযোগ, আমরা যে প্রসঙ্গটি তুললাম, ডক্টর তাজবির বললেন এবং সাব্বির বললেন, সেখানকার প্রেক্ষিতে একটু যদি ধারণা দেন যে আপনারা যে আন্তর্জাতিক যোগাযোগ রাখেন এই একটি ফেডারেশনের মাধ্যমে, সেটি আপনাদেরকে এই আন্তর্জাতিক পরিমণ্ডলে যে পরিবর্তনগুলো হচ্ছে সেটা সম্বন্ধে জানতে কিভাবে সহযোগিতা করে? থ্যাংক ইউ। সবার আগে সাধুবাদ জানাই আপনাদের যে উদ্যোগটাকে, চ্যানেল 24-কে আমার এই প্ল্যাটফর্ম আমাদের নিয়ে আসার জন্য। বেসিক্যালি IFMSA যেটা আমরা কাজ করে আসছি, ইন্টারন্যাশনাল ফেডারেশন অ্যাসোসিয়েশন, আমি আমার প্রথম বর্ষ থেকে, মেডিকেলের প্রথম বর্ষ থেকেই যুক্ত। এইটা আপনি যেভাবে বললেন আন্তর্জাতিক যোগাযোগের সাথে কিভাবে আসলে রক্ষা করে, সেটা বলতে গেলে আমাকে বলতেই হয় এখন যে আমাদের যে নতুন পার্সপেক্টিভ গ্রহণ করা, আমাদের যে মেডিকেল এডুকেশন আমরা কি ঘাট, আমাদের IFMSA সবসময় কাজ করে এসেছে মেডিকেল, ওয়ান অফ দ্য সেক্টর হচ্ছে মেডিকেল এডুকেশন। আর মেডিকেল এডুকেশনটা এই প্রথমে তো সূত্রপাত হয়েছিল জিনিসটা এভাবেই যে আমরা কিভাবে আমাদের মেডিকেল সিস্টেম এডুকেশনটাকে আরো সহজভাবে সবার সামনে প্রকাশ করতে পারি। যেমন হচ্ছে আমাদের প্রফ ক্যাফে নামে একটা আলাদা ইভেন্ট হতো, সেখানে আমরা প্রফেশনাল এক্সাম গুলোর আগে কিভাবে একটা ভালো প্রিপারেশন নেওয়া যায় ওই। এখন যেটা চলে এসছে সেটা হচ্ছে কিভাবে মেডিকেল ব্যাকগ্রাউন্ডটাকে আরো স্ট্রং করা যায়। আপনি জানেন মেডিকেল মানে আপনি যখন বাইরে পড়তে যাবেন, অথবা ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ এ পাবলিকেশন। তো এখন মেডিকেল এডুকেশনটাকে কিভাবে রিসার্চ বেসড করে আগানো যায়, তারপর কি কি রিসার্চ, এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে ইন্টারন্যাশনালি কিভাবে অ্যাকসেপ্টেবল করা যায়, মেডিকেল এডুকেশনটাকে কি কি নিউ প্রোটোকলস অন্য দেশে অ্যাকসেপ্ট করা হয়েছে সেটা বাংলাদেশে আনা। আমরা জানি কতটুকু হয়তো ওই পর্যায়ে আমরা যেতে পারিনি এখন পর্যন্ত, কিন্তু ইন্টারন্যাশনাল যোগাযোগের ক্ষেত্রে এই যে নতুন একটা রিসার্চ প্রোটোকল আমরা পাচ্ছি, তারপর মেডিকেল এডুকেশন আমাদের এখানে চলে আমরা চেষ্টা করছি। এখন এইভাবেই হচ্ছে, যেমন আমাদের তাজবির স্যারের সাথে করা আমাদের যে কোলাবোরেশন, এইসব জিনিসগুলো একসাথে শেখা, নতুন পার্সপেক্টিভ আমরা পাচ্ছি। এই পার্সপেক্টিভটা আমরা মনে করি মেডিকেল এডুকেশনের প্রয়োজন। আরেকটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে সিস্টেম, মেডিকেল এডুকেশন সিস্টেম, সেটা এখনো মুখস্থ মানে ক্র্যামিং বেসড হয়ে গেছে। এখন এটা থেকে বের হয়ে আসার আমরা চেষ্টা করছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে আনটিল আমরা 4th কি 5th ইয়ারে এর আগ পর্যন্ত আমরা ক্লিনিক্যাল ওরিয়েন্টেশনটা খুব কমই পাই। হ্যাঁ, 3rd ইয়ার থেকে ওয়ার্ড সিস্টেমটা চালু করা হয়েছে, কিন্তু এটাও তো ঠিক যে আমরা এখনো মেডিকেল কোরিলেশনগুলো ঠিক মতো পাচ্ছি না। তো এটা একটা চিন্তা ভাবনার বিষয় যে আসলে কিভাবে স্যার যেটা বলেন ক্লিনিক্যাল ওরিয়েন্টেশনটা, আমরা যদি প্রথম
ইয়ার থেকেই আমি যদি অ্যানাটমিটা কিভাবে আমার লাগছে, অর্থোপেডিক্স, তারপর কার্ডিওভাস্কুলার এইসব জায়গা যদি আমি কোরিলেট করতে পারি, তাহলে স্টুডেন্টসরা অ্যানাটমিটাকে ভয় পাবে না। আর বায়োকেমিস্ট্রি, যে আমরা যে এত লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, এই যে জিনিসগুলো কেন আসলে আমি পড়ছি, এখন ওই সময় যদি আমাকে কেউ বলতো যে মেডিসিনে এই কাজ করতাম, ক্রনিক লিভার ডিজিজ আমাকে ডায়াগনোসিস করতে এই জিনিসগুলো লাগে, তখন যদি আমাকে ওই বেড সাইডে যদি আমি জিনিসটা শিখতে পারতাম, সেটা বেড সাইড ম্যানার্স হিসেবে করা হয়, তখন হয়তো আমার জন্য ইজি হতো যে জিনিসগুলো কোরিলেট করা। আর ইন্টারন্যাশনাল স্টাডিজের সাথে নতুন পার্সপেক্টিভ গ্রহণ করাটা, নতুন পার্সপেক্টিভ গেইন করাটা, ওটাই হচ্ছে আমাদের এই সংগঠনের দায়িত্ব। এন্ড আমরা সেটা হ্যাঁ জি, বড় রকমের একটা অর্জন এখান থেকে। ধন্যবাদ প্রজ্ঞা পারমিতা রায়। আমি এই ক্ষেত্রে একটু ডক্টর তাজুল ইসলাম আপনার কাছে আসি। যে প্রসঙ্গটা উঠে আসছে যে ডক্টর সাবির যেটা বললেন, প্রজ্ঞা যেটা বললেন, যে তারা কিন্তু এই যে ইন্টারনেট হোক এবং এই যে বড় সংগঠনের সাথে সংযুক্তি হোক, আন্তর্জাতিক পরিমণ্ডলে কি হচ্ছে, কিভাবে সেখানে পড়ানো হচ্ছে, তার একটা ধারণা কিন্তু ওদের কাছে আছে। আমাদের যারা পড়ান আমাদের এখানে, তারা কিন্তু এতখানি এই নতুন যে বিষয়গুলো আছে, পরিবর্তনগুলো আছে, সেটার হয়তো দূর থেকে একটু দেখতে পারেন, কিন্তু তারা কিন্তু এর মধ্যে এতখানি সম্পৃক্ত না। আপনার কি মনে হয় যে এটা এক্সপেকটেশন, অর্থাৎ শিক্ষার্থীদের যে এক্সপেকটেশন এবং শিক্ষকরা যেটা এখানে দিচ্ছেন, তার মাঝখানে একটা আসলে গ্যাপ তৈরি করছে, এবং সেটা যদি থেকে থাকে আমরা কিভাবে এই গ্যাপটাকে কমাতে পারি? হ্যাঁ, ধন্যবাদ আবার আপনাকে। হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। আসলে এই গ্যাপটা আমার মনে হয়, আমি বলবো যে আমাদের সময় আমরা যখন আমরা যখন স্টুডেন্ট ছিলাম, দ্যাট মিড 80s অ্যান্ড লেট 80s-এ, তখন আমাদের সাথে টিচারের যে সম্পর্কটা ছিল, আমি বলবো এখন অনেক বেটার, অনেক বেটার। আমাদের টিচাররা অনেক ওপেন আপ হয়েছে, অনেক ফ্রেন্ডলি। আমি অনেককে জানি তাদের সাথে প্রোগ্রাম করে, গান গায়, ড্যান্স করে, এরকমই দেখেছি আমি। যেমন আমি বলতে পারি টাবলু ভাইয়ের কথা, আমাদের একজন আছে, হি ওয়াজ দ্য ভাইস প্রিন্সিপাল অফ ডিএমসি, ভেরি স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিল। রুমি ভাই বলে একজন ছিল, সেও ভেরি স্টুডেন্ট ফ্রেন্ডলি। এরকম অনেকে আছে, মাচ বেটার। কিন্তু তবে আমাদের এই সম্পর্কটা আরও বেটার করতে হবে। আমরা যেমন ধরেন ভয় পাই, ভয়টা থাকবে না। স্টুডেন্টস টিচারকে কেন ভয় পাবে, তাই না? তারা দে ওয়ার্ক অ্যাজ এ টিম। এই যে একটা টিম ওয়ার্ক বা কোলাবোরেশনের কাজ, মানে বোথ ওয়েজ। আমি প্রতিদিন স্টুডেন্ট থেকে এত কিছু শিখি। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি। আমি একদিন একটি স্টুডেন্টকে বললাম, আচ্ছা তুমি যে প্রিপারেশন নিচ্ছ, মানে ইউএস মানে আমেরিকান রেসিডেন্সির জন্য, আমি তুমি পার্সোনাল স্টেটমেন্টটা কী লেখো, কী দেখো। ও আমাকে অনেক কিছু শেখালো যে এইগুলি দিতে হয়। তাহলে আমি দেখলাম যে অনেক কিছু আমি জানতাম না আসলে। হ্যাঁ, টু মেক দ্য পার্সোনাল স্টেটমেন্ট বেটার। তো আমার যেটা মনে হয় যে স্টুডেন্ট এবং টিচারদের রিলেশনটা এমন হতে হবে, ইজ এ ফ্রেন্ডলি সম্পর্ক। আমরা কি করে দিলে দাঁড়ায় যাই, হ্যাঁ, এটা টিচার ঢুকছে, এটা ভালো, আউট অফ একটা কার্ডিসি, আমরা একটা রেসপেক্ট, আউট অফ কার্ডিসি এটা করলাম, কিন্তু সেটা করবো আউট অফ রেসপেক্ট, নট আউট অফ ফিয়ার, আর নট আউট অফ ফিয়ার। সেটাই আমার এই জিনিসটা থাকবে যে ফেয়ার না, আমরা গল্প করতে পারি, একসাথে কফি খেতে পারি, হ্যাঁ, চলো আমরা এটা কথা বলতে, বা টিচারও একটু নিতে হবে যে স্টুডেন্ট একটা বললেই স্টুডেন্ট সবসময় রং তাও না, হ্যাঁ, অনেক কিছু শেখার আছে ওদের থেকেও। তবে আমি বলবো অনেক বেটার। আমি যে সময় ছিলাম আমরা কথা বলতে পারতাম না আসলে, এখন তো অনেকে সুন্দর কথা বলে। আমি একটু সাব্বিরের কথাই বলি, যে সাব্বির একটা কথা বলো যে অনেক মানে আমাদের সিলেবাস বা কারিকুলাম চেঞ্জ হচ্ছে, মোর প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হচ্ছে। আমার খুব ভালো লাগলো যে মানে ওরাও অনুধাবন করতে পারছে যে টিচাররা ইজ ওয়ার্কিং অন ইট, রাইট। এবং আমি বলবো যে এটা এখন একটা মানে is necessary now, is a necessity now. It's not like করলাম না করলাম নাই। যদি আমরা এটা না করি এখন, হয়তোবা আমাদের রিকগনিশন, আমাদের অ্যাক্রেডিটেশন একটা বিশাল, একটা ওয়ার্ল্ড ওয়াইড বিশাল একটা প্রবলেমে আমরা পড়বো। সো উই হ্যাভ টু ডু ইট। আমরা ওই প্রসঙ্গে, অ্যাক্রেডিটেশন প্রসঙ্গটা আসবো, বাট এখানে একটি মনে হয় খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি আপনি বললেন, আমরা আরেকটু হাইলাইট করতে পারি বিরতিতে যাওয়ার আগে। সেটি হচ্ছে যে এই যে তরুণ শিক্ষার্থী যারা, ওরা অনেক টেক সেভি, তারা টেকনোলজি অনেক ভালোভাবে ব্যবহার করে, এবং শিক্ষকরা যদি ওপেন থাকেন, আপনার কথা থেকে বারবার এটা এসছেন, তাহলে ওরা লেটেস্ট যে জিনিসটা জানছে সেটা আমরা খুব কুইকলি অ্যাডাপ্ট করে আমরা আবার এটাকে ক্লাসরুমে আরও অনেক স্টুডেন্টদের জন্য সেটা আরও ভালোভাবে ডেলিভার করতে পারি। সুতরাং এই গিভ অ্যান্ড টেক এবং পারস্পরিক যোগাযোগের বিষয়টা খুব সহজ করাটা হচ্ছে ভীষণ। মানে যদি আমরা রেসপেক্টফুল থাকি আর আমরা যদি ওপেন মাইন্ডেড থাকি,
আর যদি আমরা টিম ওয়ার্কে বিশ্বাস করি এবং কোলাবোরেশনে বিশ্বাস করি, এনিথিং ক্যান ডু। আমি প্রতিদিন একটা নার্স থেকে শিখি, প্রতিদিন আমি একটা স্টুডেন্ট থেকে শিখি, একটা ফার্মাসিস্ট থেকে শিখি যারা আমাদের সাথে রাউন্ড দেয়, প্রতিদিন আমি শিখি। একটা পেশেন্ট থেকেও আমি শিখি। পেশেন্ট আমাকে বলার আমি তো এইভাবে চিন্তা করিনি আসলে। আমরা বলি না যে আমি তো ডাক্তার, আমি এতদিন এত পড়ালেখা করে ডাক্তার হয়েছি, আই নো এভরিথিং, তাই না? পেশেন্ট বলবে যে ইউ মে নো এভরিথিং ইন মেডিসিন বাট আই নো মাই বডি। এক্স্যাক্টলি, আমার বডিতে কি হচ্ছে আই নো বেটার দ্যান ইউ। সো এই রেসপেক্টটা আমাদের থাকতে হবে যে পেশেন্টকে যেটা বলে সেটা আমাদের কিন্তু শুনতে হবে। সেটাই। অনেক ধন্যবাদ। আমরা একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক সুরক্ষায় প্রতিদিনে আমরা কথা বলছি মেডিকেল শিক্ষার আন্তর্জাতিক যোগাযোগ এই প্রসঙ্গে। আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরে। দর্শক, আমরা আবার ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিনে। কথা হচ্ছে মেডিকেল শিক্ষার আন্তর্জাতিক যোগাযোগ প্রসঙ্গে। আমাদের সাথে তিনজন অতিথি আছেন। আমরা ডক্টর সাব্বির আহমেদ ওসমানী আপনার কাছে আসি। এই যে একটি সংগঠন যেটা IFMSA, এটির প্রেসিডেন্ট আপনি, বাংলাদেশ চ্যাপ্টার যদি বলি, বাংলাদেশ অংশ যেটা সেখানে, এই সংগঠনটির সম্বন্ধে আরেকটু বিস্তারিত শুনতে চাই। যে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ কী রকমের কাজ করে, এটার লক্ষ্য উদ্দেশ্য কী? আবারও ধন্যবাদ জানাচ্ছি। IFMSA বাংলাদেশ স্ট্যান্ড ফর ইন্টারন্যাশনাল ফেডারেশন মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ। IFMSA মূলত একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেটার মোটো এবং এইম নিয়ে বাংলাদেশে আমরা কাজকর্ম করছি। IFMSA বেসিক্যালি কাজ করছে মেডিকেল এডুকেশন, মেডিকেল রিসার্চ, মেডিকেল এম্পাওয়ারমেন্ট, লিডারশিপ এবং হিউম্যান রাইটস নিয়ে। সো ওভারঅল আমরা পৃথিবীর বিভিন্ন দেশে IFMSA-র ব্রাঞ্চেস দেখতে পাবো। সেটা ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, কিংবা ইউরোপিয়ান কান্ট্রি, ফ্রম ব্রাজিল, অল ওভার ওয়ার্ল্ডে IFMSA-র বিভিন্ন চ্যাপ্টার্স আছে। বাংলাদেশে আমরা IFMSA-র মোটো এবং IFMSA-র যে গোলসগুলো আছে সেগুলোকে ধারণ করে বাংলাদেশের পার্সপেক্টিভে বা বাংলাদেশের প্রেক্ষাপটে বা কিংবা বাংলাদেশের যেই স্বাস্থ্যের যে দিকগুলোতে আমরা আসলে আমাদেরকে আলোকপাত করা উচিত সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কাজকর্ম করি। তো বাংলাদেশে আমরা IFMSA বাংলাদেশে মূলত আমরা যদি আমাদের মানে জেনারেলি যেভাবে ডিসক্রিপশনটা দিই সেটা হচ্ছে আমরা নন পলিটিক্যাল ভলান্টারি মেডিকেল স্টুডেন্ট অর্গানাইজেশনস, অর্থাৎ আমাদের এখানে আমাদের সাথে ডক্টরস, প্রফেসরস বা আমাদের যারা আছেন তারা অ্যালামনা হিসাবে আছেন, কিন্তু লিডারশিপ পর্যায়ে আমরা যারা কাজ করছি তারা হচ্ছে মেডিকেল স্টুডেন্টসরা। অর্থাৎ আমরা মেডিকেল স্টুডেন্টদের লিডারশিপের একটি অর্গানাইজেশন আমরা বলতে পারি। পুরোপুরি নন পলিটিক্যালি আমরা ফাংশন করি। আমাদের কাজের অনেকগুলো সেক্টর আছে। আমি যদি একদম অর্গানাইজেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আমাদের আছে 3টি ডিভিশন। তার মধ্যে একটি হচ্ছে যে ন্যাশনাল কাউন্সিল, আমরা এগুলোকে তাদের মানে সেগুলোকে বলে থাকি। তার মধ্যে আছে ন্যাশনাল কাউন্সিল অফ প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন, ন্যাশনাল কাউন্সিল অফ রিসার্চ অ্যান্ড এডুকেশন অ্যান্ড ভিজিবিলিটি অ্যান্ড কমিউনিকেশন। এই 3টা ডিপার্টমেন্ট থেকে আমরা IFMSA বাংলাদেশের ইভেন্টস এবং আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো থাকে সেগুলো আমরা করে থাকি। তার মধ্যে যদি আমরা রিসার্চ অ্যান্ড এডুকেশন নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে যে রিসার্চ অ্যান্ড এডুকেশন হচ্ছে যে আমরা জানি মেডিকেল স্টুডেন্টদের জন্য আমাদের কারিকুলামের পাশাপাশি আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড, আমরা যেহেতু আজকে আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে কথা বলছি, ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেন্স বা ওয়ার্ল্ড ওয়াইড মেডিকেল স্টুডেন্টদের এম্পাওয়ারমেন্টের জন্য কিংবা মেডিকেল এডুকেশনকে এগিয়ে নেওয়ার জন্য রিসার্চের কোনো বিকল্প নেই। বাংলাদেশে আমরা চেষ্টা করছি রিসার্চটাকে আরও অনেক বেশি অ্যাভেলেবল করার জন্য, স্টুডেন্টসরা যেন সেটা শিখে রিসার্চটা অ্যাপ্লাই করে ভালো কিছু করতে পারে, রিসার্চটা শিখতে পারে একদম। সো আমরা এই রিসার্চ বেসড আমাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা এই সেক্টর থেকে পরিচালনা করতে থাকি। অ্যাট দ্য সেম টাইম এডুকেশন নিয়ে আমরা কাজকর্ম করি, মেডিকেল এডুকেশনটাকে আরও কীভাবে ভালোভাবে উপস্থাপন করা যায়, এটাকে কীভাবে প্র্যাকটিক্যাল বেসড করা যায়। যেমন আমি যদি ছোট্ট করে উদাহরণ দিই, আমরা সবাই হয়তো নাম জানি CPR, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। তো এই নলেজগুলো আমাদের বাংলাদেশের মেডিকেল কারিকুলামে আমরা হয়তো বা থিওরিটিক্যালি পেয়ে থাকি, বাট এগুলো কিন্তু আসলে অ্যাকচুয়ালি ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এটাকে কীভাবে অ্যাপ্লাই করে আমরা জনগণের সেবাটা দিচ্ছি। IFMSA বাংলাদেশ ডিরেক্টলি যুক্ত আছে এই জিনিসগুলো কীভাবে আমরা ডিরেক্টলি সিমুলেশনের মাধ্যমে শিখতে পারি। অ্যাট দ্য সেম টাইম সার্জিক্যাল স্কিল, মানে আমাদের অ্যাজ এ সার্জন হিসেবে আমাদের কীভাবে সার্জিক্যাল স্কিলটা আমরা বেটার করতে পারি, নটিংগুলো ঠিক হচ্ছে কিনা, সুচারগুলো ঠিক হচ্ছে কিনা, ড্রেসিং, ফার্স্ট এইড নিয়ে আমরা কাজকর্ম করি। সো এডুকেশন যেটা আমরা পড়াশোনা করছি সেটাকে আরও প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড করা, সেটাকে প্র্যাকটিক্যাল বেস করে সেটা ট্রেনিং দেওয়া নিয়ে আমরা কাজকর্ম করে থাকি রিসার্চ অ্যান্ড এডুকেশন পোর্শনটাতে। প্রজেক্ট ইনোভেশনে আমরা চেষ্টা করি যে IFMSA বাংলাদেশ বিভিন্ন যে ওয়ার্ল্ডের পাবলিক হেলথের ইম্পর্টেন্ট ডেজগুলো আছে, আপনি শুনে থাকবেন ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে, হাইপারটেনশন ডে, এই ডেজগুলোতে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করি, ইভেন্টস করি, কিনোট সেশনস করি। অ্যাট দ্য সেম টাইম আমাদের যেমন
আমরা জানি ওয়ার্ল্ড ওয়াইড ক্যান্সার একটা অনেক বড় ধরনের সমস্যা। ক্যান্সার প্রিভেনশন নিয়ে, ক্যান্সার ট্রিটমেন্ট নিয়ে আমরা কাজকর্ম করার চেষ্টা করে থাকি। আমরা রিসেন্টলি যদি একটি আমাদের উদাহরণ যদি বলতে চাই, যে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে উপলক্ষে বাংলাদেশের সমগ্র মেডিকেল কলেজে আমরা মেডিকেল স্টুডেন্টদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা করি। যে মেডিকেল স্টুডেন্ট যারা আছে, আমরা তো সেবা দিই, কিন্তু স্টুডেন্টস যারা আছে তারা কি ডায়াবেটিস সম্পর্কে জানে কিনা এবং তারা ডায়াবেটিক কিনা, তো আমরা তো আমরা অনেককে প্রি ডায়াবেটিক হিসেবে চিহ্নিত করেছি এবং তাদেরকে আমরা হসপিটালে চেষ্টা করেছি ম্যানেজ করার জন্য। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। প্রজেক্টে আমরা এরকম বিভিন্ন প্রজেক্ট আছে, আমরা স্কারলেট যে ফিভার আছে সেটা নিয়ে কাজ করি, আমরা সার্ভাইকাল ক্যান্সার নিয়ে কাজ করি, বিভিন্ন সেক্টরস নিয়ে কাজ করি। সো অনেকগুলো সেক্টরে আমাদের আছে। এবং পরিস্থিতি যদি বলতে হয় যে আমাদের অর্গানাইজেশনের যে অংশগ্রহণটা সেটা পুরো বাংলাদেশে জুড়েই আছে। আমরা যেমন প্রজ্ঞা এখানে আছে ঢাকা মেডিকেল কলেজ থেকে, আমি আছি শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ থেকে, এরকম বাংলাদেশে যতগুলো সরকারি মেডিকেল কলেজ আছে, বেসরকারি মেডিকেল কলেজে মোর দেন 60 মেডিকেল কলেজে আমাদের ব্রাঞ্চ আছে বা আমাদের টিম আছে যারা আইএফএমএস এর গোল এবং মোটো নিয়ে সেই মেডিকেল কলেজগুলোতে কাজ করে থাকে। তো সেন্ট্রালিও আমরা কাজ করি, অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন মেডিকেল কলেজে আমাদের অংশগ্রহণ আছে। অনেক ধন্যবাদ সাব্বির আহমেদ উসমানী চমৎকারভাবে আইএফএমএস এর কাজগুলো বলার জন্য। প্রজ্ঞা পারমিতারা, আপনার কাছে আসি যে এই যে এত বিস্তৃতভাবে কাজ করছে সংগঠনটি, আপনি এর সেক্রেটারি, ডক্টর সাব্বির তার প্রেসিডেন্ট, এই কাজগুলো কতদিন ধরে আপনারা করছেন এবং যত পার্টিসিপেশন অর্থাৎ যত স্টুডেন্টদের অংশগ্রহণ আপনারা প্রত্যাশা করছিলেন এই ধরনের অ্যাক্টিভিটিসে, সেরকম কি পাচ্ছেন নাকি কোনো জায়গায় আরও কিছু বাধা আছে, আরও কোনোভাবে আরও শিক্ষার্থীদেরকে আপনাদের এই সংগঠনের সাথে যুক্ত করার সুযোগ রয়ে গেছে? ধন্যবাদ জানাই আপনাকে আবারও। আমাদের আইএফএমএস বাংলাদেশের কাজ আমরা করে আসছি সেই 2015 সাল, ফাউন্ডিং যে প্রেসিডেন্ট, ফাউন্ডিং সেক্রেটারি জেনারেল, তো ওনাদেরই প্রেক্ষাপটে, ওনাদেরই ভিশনটাকে আমরা কাজে লাগিয়ে 2024-এ এসে আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তো ইট ইজ কোয়াইট ডিফারেন্ট। যখন 2015 সাল, আমি একটু প্রেক্ষাপট একটু ব্যাখ্যা করতে চাই। 2015 সালে যখন আইএফএমএস এ বাংলাদেশ কাজ করা শুরু করেছিল, তখন বেসিক্যালি যেটা হয়েছিল, সে ওই টাইমটাতে মেডিকেল স্টুডেন্টদের জন্য একটা প্রফেশনাল অ্যাফেয়ার দিয়ে দে ওয়ার ফেসিং এ ক্রাইসিস। কোন ধরনের ক্রাইসিস? সেটা হচ্ছে প্রফেশনাল। আপনি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে, এমবিবিএস কমপ্লিট করে বের হবেন, তখন আপনি শুধু বিসিএস ক্যাডার এরকমই একটা ধারণা ছিল যে আমি ফিজিশিয়ান হবো, সেক্ষেত্রে আমার এফসিপিএস, এমআরসিএস অনেক এই দিক থেকে। বাট আইএফএমএস এর বাংলাদেশ ওয়ান এন্ড অনলি অর্গানাইজেশন যেটা হচ্ছে এই যে ব্যারিকেড, এই যে প্রফেশনাল যে ব্যারিয়ার, এটাকে ভাঙতে পেরেছে। উই আর গ্ল্যাডলি প্রাউড অফ ইট। কেন বলি? সেটা হচ্ছে সেই টাইমে 2015 সালে বিমসকন, এটা হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিকেল স্টুডেন্ট সায়েন্টিফিক কংগ্রেস, এই একটা ওয়ান এন্ড অনলি সায়েন্টিফিক কংগ্রেস আইএফএমএস এর বাংলাদেশ প্রাউডলি হোল্ড করে আসছে সেই 2015 সাল থেকে। বিমসকনে যেটা আমরা দেখিয়েছি সেবারের বিমসকন 2015-এ, সেটা হচ্ছে অ্যাজ এ ডক্টর অথবা আফটার এ মেডিকেল গ্রাজুয়েট আপনি শুধু ফিজিশিয়ানই নন, আপনি অন্য অনেক ক্ষেত্রে যেতে পারেন। সেটা রিসার্চ হোক, সেটা অ্যাজ এ টিচার হোক, সেটা যে কোনো মেডিকেল সায়েন্সের যে কোনো একটা সাবজেক্ট আপনি টিচার হতে পারেন। ইভেন আপনি যখন লাইফ সায়েন্সে, যেমন মলিকুলার বায়োলজি, ক্যান্সার বায়োলজি, নিউরোবায়োলজি, এইসব ক্ষেত্রেও আপনি অ্যাজ এ মেডিকেল গ্র্যাজুয়েট, দিস ইজ মোর অ্যাকসেপ্টেড বিকজ আমাদের পড়াশোনাটা এতই ব্রড যে আমরা বায়োকেমিস্ট্রিও করি, আমরা সাইকোলজিও করি, আমরা সার্জারি হাতে কলমে শিখি, আমরা সার্জারি, মেডিসিন, এইসব যে ক্লিনিক্যাল বেসড রিসার্চ আমরা সবই শিখি। মানে প্রত্যেকটা লাইফ সায়েন্সের যে প্রত্যেকটা যে ডিপার্টমেন্ট, প্রত্যেকেরই কিছু না কিছু আমরা মলিকুলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি, নিউরোবায়োলজি, নিউরো অ্যানাটমি। তো এই যে উই হ্যাভ প্রুভড যে এইখানে অ্যাজ এ মেডিকেল গ্রাজুয়েট আপনার খালি আপনি জাস্ট ফিজিশিয়ানে আবদ্ধ নন, ইউ ক্যান চুজ এনি। অ্যান্ড এটাও সত্যি যে আপনি ইট হ্যাজ বিকাম এ মোর, আরো বেশি আপনি অ্যাকসেপ্টেবল ওইসব ফিল্ডে, ওইসব পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিতে, পিএইচডি, এমপিএইচ, তারপর এমএসসি, এসব আপনি আরো ব্রড বিকজ আপনার নলেজ অতটুকু, আপনাকে পড়ানো হয়েছে অতটুকু। তো এই যে সেটা ছিল ওই ধারণা 2015-তে। এই 2024-এ এসে যখন আমরা আসলাম ব্যাক টু 2024, অলমোস্ট 10 বছর, এই 10 বছরের যে মেন্টালিটিটা ক্রিয়েট হয়ে আসছে সেটা হচ্ছে পাবলিকেশন রিলেটেড একটা, মানে এটা হচ্ছে রিসার্চ এন্ড এডুকেশন থেকে চলে যাচ্ছে আমরা। সাব্বির ভাই যেটা বললেন, ন্যাশনাল কাউন্সিল অফ রিসার্চ এন্ড এডুকেশন। এখন
এই যে রিসার্চ এন্ড এডুকেশন, এটার কারণ আপনি যখনই বাইরে যাবেন আপনার একটা পাবলিকেশন লাগবে, এই একটা ধারণা আমাদের মধ্যে আছে। বাট আইএফএমএস এটাকে প্রুভ করার ট্রাই করছি যে কিভাবে জিনিসটা আরো ইম্প্যাক্টফুল একটা রিসার্চে হওয়া যায়। সেটা যদি আমি নিজে করি, কিন্তু সেটা যদি ইফ দিস ইজ ব্যাকড বাই আইসিডিডিআরবি, যদি এটা বিসিপিএস যদি ব্যাকড আপ হয় ওই রিসার্চটা, এটা মোর অথেন্টিক এন্ড হচ্ছে একটা দেখা যায় যে পলিসি মেকিং এর দিকেও চলে যাচ্ছে। তো এই একটা ধারণা, সেটা 2015 যেটা ছিল সেটা হচ্ছে more than যেটা barrier breaking করে, যে not only physician, you can choose any of the life sciences as a research, as a scientist, as a medical teacher, এই জিনিসটা। আর 2024 যেটা এখন চলে আসছে সেটা হচ্ছে এই যে মেডিকেল স্টুডেন্টদের জন্য কিভাবে রিসার্চটা একটা মোর ইম্পর্টেন্ট, সেটা আপনার নিজের প্র্যাকটিক্যাল জ্ঞানের জন্য হোক আর সেটা প্রফেশনাল যে বেনিফিটস অথবা যে প্রমোশন এই যে জায়গাগুলোতে থাকে এটা। তো ইয়েস, ইটস দ্য ডিফারেন্ট সেই সময়ের ভিশন আর এই সময়ের ভিশন। আমরা ট্রাই করছি প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্টকে এটা বোঝানোর যে এক্সট্রা কারিকুলার করলেই যে আপনার মেডিকেল এডুকেশনে এত বেশি ক্ষতি হবে না, এইটা না। আর কামন আপনি আর আমাদের আইএফএমএস এর বাংলাদেশে আরেকটা যেটা ভূমিকা সেটা হচ্ছে লিডারশিপ বিল্ড আপ করা ফ্রম আন্ডারগ্র্যাড লেভেল। আর আমি জানি কিনা জানি না, বাট এখানে অ্যাজ এ ফিজিশিয়ান ইউ আর এ লিডার। আপনি অপারেটিং টেবিলে লিড দেন, আপনি একটা মেডিকেল কেস আপনি ইন্টারপ্রিট করবেন, ওটা ডায়াগনোসিস করবেন, ওখানেই লিড দেন। এই যে লিডারশিপ আমরা মনে করি আইএফএমএস এর প্রত্যেকটা উই থিঙ্ক অ্যান্ড বিলিভ যে প্রত্যেকটা এখন যে যারা মেডিকেল স্টুডেন্ট দে আর ফিউচার লিডার ইন দ্য মেকিং। তো এই যে আন্ডারগ্র্যাড লেভেল থেকে যদি আমি লিডারশিপ ম্যানেজমেন্ট স্কিলটা যদি আমি বিল্ড আপ করতে পারি, সেটা ওই সময় ছিল, এখনো যেটা মনে হচ্ছে এটা কমতি এখনো কমেনি। এই হচ্ছে আমাদের ভিশন সেই সময়ের আর এখনই। জি, অনেক ধন্যবাদ প্রজ্ঞা। আমরা একটু বিরতি নিয়ে এসে তারপরে আবার আলোচনায় যাচ্ছি এই প্রসঙ্গে। দর্শক, আমরা সুরক্ষায় প্রতিদিনে আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। দর্শক, আমরা আবার ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিনে। কথা হচ্ছে মেডিকেল শিক্ষার আন্তর্জাতিক যোগাযোগ প্রসঙ্গে। ডক্টর তাজবুল ইসলাম, আপনার কাছে আসি। ওদের দুজনের কাছ থেকে শুনছিলাম অনেক অনেক বড় ভাবনা তাদের, এবং সাম্প্রতিককালের গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে কিন্তু তারা কাজ করছে। এই যে এত কিছু তারা করছে, সাথে সাথে বাংলাদেশের মেডিকেল শিক্ষা কিন্তু অনেক অনেক চাপ সেই শিক্ষাটার ভেতরে, অনেক সময় সেখানে চলে যায়। ওদের এই বড় যে চিন্তা এবং স্বপ্ন, সেগুলোকে যদি আমরা সহযোগিতা করতে চাই, তাহলে আমাদের মেডিকেল শিক্ষার কর্তৃপক্ষ যারা, মেডিকেল কলেজ বলি বা পরীক্ষা যে হচ্ছে সেই পরীক্ষার আয়োজক যারা আছে তাদের কথা বলি, এই কর্তৃপক্ষ কিভাবে একটু সহযোগিতা করতে পারে ওদের এই কাজগুলোকে? ধন্যবাদ। আসলে আমি অ্যামেজড সাব্বির বা প্রজ্ঞা যেভাবে বললো যে ওদের মিশন ভিশন কিভাবে কাজ করছে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা এভাবে চিন্তাই করতাম না আসলে, টু বি অনেস্ট। হ্যাঁ, সো আমরা খুব ফান লাভিং ছিলাম তখন, খেলাধুলা ইত্যাদি ইত্যাদি, কালচারাল শো, চিন্তা করতাম না কিছু। তো আমার খুব ভালো লাগলো যে তারা এইসব নিয়ে চিন্তা করে। আমার মনে হয় ইট ইজ টু ওয়ে ট্রাফিক। কেন আইএমএফএসে যেগুলি করছে সেটা ওদের জানাতে হবে। টিচার তো হঠাৎ করে এসে হেল্প করতে পারবে না আসলে, তো তাদের জানাতে হবে যে আমরা এই কাজ করছি। তাদেরকেও আইএফএমএসেরও উচিত হবে যারা এটার সাথে সংশ্লিষ্ট, যেমন প্রিন্সিপাল বা যারা টিচার্স আছে, যারা হচ্ছে বিসিপিএস বা হচ্ছে বিএসএমইউ, যারা একাডেমিক নিয়ে কাজ করে, ডিজি এডুকেশন, তাদেরকে ইনভলভ করে কাজ করা। তারপর যে আমরা যে বিদেশি আমরা যারা কাজ করতে চাই, আমরা যেমন প্ল্যানেটারি হেলথ একাডেমি, এরকম অনেক অর্গানাইজেশন আছে যারা বাংলাদেশে কাজ করতে চায় আসলে। তো তাদেরকে নিয়ে কাজ করতে হবে এবং সেই উদ্যোগটা ওদের নিতে হবে। হ্যাঁ, ওরা যদি এসে অ্যাপ্রোচ করে আমরা এই জিনিসটা করতে চাই, এখন যদি সাব্বির বা প্রজ্ঞা এসে বলে যে স্যার আমি এই জিনিসটা করতে চাই, আমি অবশ্যই ঝাঁপাই পড়বো, রাইট? আমি জানবো জিনিসটা এবং আই উইল ডু এভরিথিং টু মেক ইট হ্যাপেন। সো আমার মনে হয় এই জিনিসটা বোথ ওয়েজ। তবে আমাদের বড়রা যারা টিচাররা, তাদের দায়িত্ব একটু বেশি, তাদেরকে এনকারেজ করতে হবে স্টুডেন্টদেরকে এইসব নন পলিটিক্যাল অ্যাক্টিভিটি। কারণ আসলে আমাদের উচিত স্টুডেন্টরা হচ্ছে মোর এডুকেশন অ্যাক্টিভিটি করবে রাদার দেন পলিটিক্যাল অ্যাক্টিভিটি। না, পলিটিক্যাল অ্যাক্টিভিটি হবে পরে। আমি প্রজ্ঞার একটা কথা বলি যে প্রজ্ঞা বলছিল যে একটা ডাক্তার যখন ফার্স্ট ইয়ারে যখন মেডিকেল স্টুডেন্ট ঢুকে, তারা কিন্তু কেউ চিন্তাও করে না তারা আসলে কী করবে আনটিল দে পাস দেয়ার ফিফথ ইয়ার। তখন চিন্তা করে আমি কী করব, আমি
তো আমার মনে হয় দে শুড স্টার্ট থিঙ্কিং ফ্রম ফার্স্ট ইয়ার। এখন ফার্স্ট ইয়ার থেকে কী চিন্তা করবে, শুধু সবাই যে রিসার্চার হবে তা না, কিন্তু সবাই কিন্তু আর সেই কোয়ালিটিও না আসলে, বা সেটা পছন্দ করে না। কেউ হয়তো বা একাডেমিক হবে, কেউ হয়তো বা রিসার্চার হবে, কেউ হয়তো বা অ্যাডমিনিস্ট্রেটর হবে, রাইট, কেউ হয়তো বা ক্লিনিশিয়ান হবে, রাইট। সো এই যে এতগুলি সেক্টর, সেই সেক্টরগুলির কে কোনটা করবে, যার যার জায়গায় সেখানে আমার এনকারেজ করা উচিত। হ্যাঁ, এবং আমাদের যে ফার্স্ট ইয়ার টু ফিফথ ইয়ার যদি আমরা চিন্তা করে মোটামুটি ফোর্থ ফিফথ ইয়ারে সেটা আমরা বুঝতে পারি যে আমি ওই লাইনে যাব, সেই স্বপ্নটাকে তার লালন করতে হবে। তা আমাদের হয় কি যে আমরা ক্যারিয়ার বিল্ড আপ সেটা আমরা চিন্তা করি না, তাই না? তো আমার মনে হয় টিচারদের যেমন দায়িত্ব এদেরকে সাপোর্ট করা বা এনি মিনস। আরেকটা কথা বলেন যে আইএমএফএসে এত কাজ করবে, আবার পড়ালেখাও করবে, কেমনে এটা ম্যানেজ করবে? মাল্টিটাস্কার হতে হবে এবং ডেলিগেট করতে হবে। আজকে প্রজ্ঞা যে সব কিছু করবে একা তা না, কিছুখানে একটা জায়গায় প্রজ্ঞা একটু ব্রেক দেবে, দিয়ে সাবমিট টেক ওভার, আবার সাবমিটের জায়গায় ব্রেক দেবে, আরেকজন টেক ওভার করবে যখন ওর পরীক্ষা চলে আসবে। কিন্তু ইজ এ কোলাবোরেটিভ টিম ওয়ার্ক, যেটা ডেলিগেট করা, সেটা বাংলাদেশে খুব কম করা হয়। ডেলিগেটটা করতে হবে এবং টিম ওয়ার্ক করতে হবে, যাতে আমার এই কাজটা যেন না থেমে থাকে। একজন উইল টেক দ্য লিড। সবাই সবসময় অ্যাভেলেবেল হবে না, তাই না? সো আমার মনে হয় কোলাবোরেশন, টিম ওয়ার্ক, রেসপেক্টফুল ইচ আদার, এবং টিচার স্টুডেন্ট যে গ্যাপটা সেটা কমিয়ে আনতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর তাজবুল ইসলাম। ডক্টর সাব্বির আহমেদ ওসমানী, আপনার কাছে আসি। আমরা প্রায় শেষের দিকে অনুষ্ঠানে একটু সংক্ষেপে বলবেন যে এত কাজ করছেন, কিন্তু নিচে আরও অনেক স্বপ্ন আছে যে সংগঠনটাকে আরও ছড়িয়ে দেওয়া। ভবিষ্যতে কি প্ল্যান আছে আইএফএমএস নিয়ে? আবারও ধন্যবাদ। আসলে স্বপ্নের তো কোনো সীমা নেই। আমরা চেষ্টা করেছি এবং আমরা বিগত 10 বছর আসলে অনেক ভিন্ন ধরনের কাজকর্ম করেছি। বিমসকন প্রজ্ঞা বলছিলেন যে আমরা বাংলাদেশের একমাত্র অর্গানাইজেশন যে বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টদের নিয়ে আমরা কনফারেন্স করি। তা আমাদের ইচ্ছা আছে যে কনফারেন্সটাকে আমরা ইন্টারন্যাশনালি আরও অ্যাভেলেবল করে দেবো, যাতে বাইরের দেশের যারা মেডিকেল স্টুডেন্ট আছে তাদের সাথে আমাদের একটি সংমিশ্রণ বা মিথস্ক্রিয়া হতে পারে, তাদের সাথে একটা এক্সচেঞ্জ হতে পারে, সেটা প্রফেশনাল এক্সচেঞ্জ হতে পারে, কালচারাল এক্সচেঞ্জ হতে পারে। তো আমরা চেষ্টা করছি ইন্টারন্যাশনালি কীভাবে প্রথমত আমরা ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ডাইজড কোনো একটা সিস্টেমের মাধ্যমে এসে আমরা তাদের সাথে সংযোগ করতে পারি, যেন আমরা বাংলাদেশে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে যে হেলথ সিস্টেমের বা সেক্টরের যে চেঞ্জেসগুলো আসতেছে, যে পজিটিভ চেঞ্জেস আসতেছে, সেটিকে আমরা বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে পারি। তো আমাদের ইচ্ছা থাকবে যে আমরা যদি এমন কোনো অবজারভারশিপ কিংবা আমরা যদি কোনো ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রামের পার্ট হতে পারি, সেটা আমাদের এক ধরনের স্বপ্ন, যে আমরা বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টদেরকে বাইরের দেশের বিভিন্ন দেশের এডুকেশনের সাথে অ্যাক্সেসিবল করে দেওয়ার সেই স্বপ্নটা আমরা দেখছি বর্তমানে। একই সাথে আমরা চেষ্টা করছি যে রিসার্চটাকে কীভাবে আরও বেশি বাংলাদেশের পেরিফেরি মেডিকেল কলেজগুলোতে আমরা ট্রেন করাতে পারি, বা কারণ স্বাভাবিকভাবেই তারা আসলে অতটা প্রিভিলেজ থাকে না, তারা সেইগুলো শেখার সুযোগ পায় না। আমরা কাজ করতে পারি আমাদের যে প্র্যাকটিক্যাল নলেজগুলো আছে সেইগুলোকে নিয়ে। আমরা আরও চেষ্টা করছি যে আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা তো আসলে ফিজিশিয়ান, আমরা ডক্টর হচ্ছি, একই সাথে একজন ডক্টর হওয়ার পাশাপাশি আমাদের নামের আগে আমাদেরকে স্মার্ট কথাটাও যুক্ত করতে হবে, একজন স্মার্ট ডক্টর, অর্থাৎ আমাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ হচ্ছে কিনা, আমরা একজন ভালো লিডার হয়ে উঠতে পারছি কিনা, এবং নির্দিষ্ট জায়গায় আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারছি কিনা, সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে আমরা একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে একটা মানুষের সামগ্রিক আত্মিক উন্নয়নের কাজ করতে চাচ্ছি, যেন তারা একজন স্মার্ট মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। সো বিষয় আসলে অনেক আছে, সংক্ষিপ্তভাবে বলাটা খুব ডিফিকাল্ট, বাট আমরা সামগ্রিকভাবে মেডিকেল স্টুডেন্টের ওভারঅল এম্পাওয়ারমেন্ট এবং উন্নয়নে কাজ করতে পছন্দ করব। ধন্যবাদ সাব্বির ওসমানী। প্রজ্ঞা, একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে, খুব ছোট করে, যে এই যে এতগুলো কাজ আপনারা করছেন, সেখানে এই কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের যারা কর্তৃপক্ষ যারা আছে, তাদের প্রতি বিশেষ কোনো আহ্বান বা আবেদন আপনাদের আছে কিনা, খুব ছোট করে? ধন্যবাদ আবারও আপনাকে। আমার একটাই রিকোয়েস্ট, আর সেটা হবে হচ্ছে আপনারা আমাদের থেকে তো অনেক বড়, তো অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমাদের ওই পাওয়ারটা নেই যেটা আপনাদের আছে, সেটা হচ্ছে কানেকশনটা আপনাদের বেশি। তো বেশি সুযোগ, আমাদের এটাই রিকোয়েস্ট যে আমরা যদি কোনো প্রোগ্রাম ইভেন্ট নিয়ে যাই, সেটা একান্তই আপনার স্টুডেন্টদের, আমাদের স্টুডেন্ট এম্পাওয়ারিং অফ দ্য মেডিকলসদের জন্যই। তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে, যদি আপনাদের পজিশন থেকে যতটুকুই আপনারা পারেন হেল্প, সেটা ভেন্যু দিয়ে হোক, সেটা হচ্ছে যদি আমরা তো খুবই একটা ইটস ভলান্টিয়ার অর্গানাইজেশন, তো আমাদের কোনো নিজস্ব ফান্ডিং নেই, এটা যদি কিছুটা যদি আপনারা হেল্প করছেন, যে ভেন্যু যদি আপনারা
ভেনুর যদি মানে আমাদের লেকচার গ্যালারি যে ডিস্টেন্স লার্নিং সেন্টার সিমুলেশন ল্যাব এগুলো দিয়ে যদি স্যার আপনারা আমাদের হেল্প করতেন তাহলে আই থিংক ইট উইল গো খুবই স্মুথলি আমরা আমাদের স্টুডেন্ট যেটা এম্পাওয়ারিং সেটা করতে পারি। জি ধন্যবাদ প্রজ্ঞা পারমিতা রায়। আমরা আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুব আলাদা একটি টপিক নিয়ে আমরা কথা বললাম এবং শেষের দিকে যে আহ্বানগুলো রাখলো প্রজ্ঞা এবং ডক্টর সাব্বির যে স্বপ্নের কথা বললো, আশা করি যে পিএইচএ যেটা প্ল্যানেটারি হেলথ একাডেমি, আপনি তার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ডক্টর তাজবুল ইসলাম, আপনারা নিশ্চয়ই সেই জায়গাগুলোতে অবদান রাখবেন। আমরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শক, শেষ করছি সুরক্ষা প্রতিদিনের আজকের আয়োজন। আমরা এখানে দুজন একদম তরুণ ডাক্তার, তাদের স্বপ্নের কথা যেমন শুনলাম, তারা যে কাজগুলো করছে অনেক বড় বড় কাজ করছে সেগুলো সম্বন্ধে জানলাম। একই সাথে তাদের অভিভাবক সম ডক্টর তাজবুল ইসলাম, তিনিও আমাদের সাথে তার অভিজ্ঞতালব্ধ যে জ্ঞান সেটি আমাদেরকে জানালেন। আমরা আশা করি যে আমাদের এই অভিজ্ঞ যেই ডক্টর বা ক্লিনিশিয়ান যারা আছেন দেশে এবং বিদেশে, তাদের সাথে তরুণদের এই মেলবন্ধনের মাধ্যমে বাংলাদেশের মেডিকেল শিক্ষার সত্যিকার অর্থে একটি বড় রকমের উত্তরণ হবে। সেই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষা প্রতিদিন।